সেদিকে হয়ে গেছি। যাওয়ার প্ল্যান ছিল যে এখান থেকে আমরা যাব, এখান থেকে গিয়ে এদিকে জায়গাটা দেখে আপনারা বলতে পারেন আমরা এখন থাইল্যান্ডে কিংবা ফিলিপাইনের জায়গায় আছি। আসলেই জায়গাটা কিন্তু বাংলাদেশের মধ্যেই। আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমি আমার এই চ্যানেলটিতে প্রথম ব্লগ এক্সপ্লোর করব, তাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এই আশাবাদী আমি। তো আজকে আমি প্রথম ব্লগ হিসেবে চুজ করেছিলাম যে আমার আশপাশে কোথাও যদি ঘোরার মতো প্লেস থাকে তাহলে আমি ওখান থেকে ঘুরে আসবো এবং আপনাদের সামনে এক্সপ্লোর করব। তো ওই হিসেবে সৌন্দর্যমণ্ডিত সব কিছু মিলেই আমার কাছে মনে হয়েছে মহামায়া লেকটি হচ্ছে অন্যতম একটি লেক, যেটা আমার এখান থেকে যেতে সর্বোচ্চ 22 কিলোর মতো লাগে এবং বাসে করে যেতে এখান থেকে সর্বোচ্চ সময় লাগে আধা ঘন্টা থেকে 40 মিনিট। সুতরাং যেই বলা সেই কাজ, আমরা চলে গেলাম মহামায়া লেক। চলুন শুরু করা যাক এই চ্যানেলটির আজকের প্রথম ব্লগ এবং ঘুরে দেখা যাক পুরো লেকটি, জানা যাক লেকের বিস্তারিত সবকিছুই। আশা করছি সম্পূর্ণ ব্লগটি আপনারা দেখবেন এবং এনজয় করবেন। পশ্চিম বঙ্গোপসাগরের মোহনা, পূর্বে পাহাড়ের কোলঘেঁষে অবস্থান চট্টগ্রাম মিরসরাই উপজেলায়। এই জনপদে রয়েছে প্রাকৃতির নানান আমদানিপথা। অবসর কাটাতে ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসু মানুষদের পছন্দের তালিকায় থাকবে মিরসরাইয়ের এই কৃত্রিম লেকটি, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লেক, যার নাম হচ্ছে মহামায়া লেক। লেক, পাহাড় ও ঝর্ণা যারা ভালোবাসেন তাদের জন্য মিরসরাইয়ের এই মহামায়া লেকটি অন্যতম। এই ঈদে কোলাহল ছেড়ে একদিনের জন্য ঘুরে আসতে পারেন পাহাড়ের মনোরম পরিবেশে, লেকের চারপাশ দেখতে পারেন ঘুরে ঘুরে কাইকিং করে। ফেনী মহিপাল থেকে মহামায়া অবধি যেতে আপনার 70 টাকা করে জনপ্রতি ভাড়া লাগবে। আমরা 70 টাকা করে জনপ্রতি দুজন 140 টাকা করে মহামায়া ঠাকুর দিঘি পর্যন্ত বাস বুকিং করলাম। বাসে উঠে আমরা মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করলাম। হাইওয়ের দুপাশের রাস্তার সারি সারি গাছগুলো আমাদের এই জার্নিটা আরও পরিপূর্ণ করে দিয়েছে। আমাদের বাসটি তেমন কোথাও থামেনি, শুধুমাত্র বারৈহাট চট্টগ্রাম যে জায়গাটা রয়েছে সেখানে কয়েক মিনিটের জন্য বাসটি তার যাত্রা বিরতি করছিল। বাসটি যাত্রা বিরতি করে কিছু যাত্রী নিয়ে আবার সাঁইসাঁ করে ছুটে চলল আমাদের গন্তব্যের দিকে। ছোটবেলায় জার্নি বাই বাস পড়ে যে একটা প্রশান্তি পেতাম, সেটি মনে হয় আজকে আমরা এই জার্নিতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে এসে নামলাম। মনের মধ্যে একটা প্রশান্তি অনুভব করছে যে আমরা এখন মহামায়ার দিকে রওনা দিব। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রবেশদ্বারে মিরসরাই উপজেলার 8 নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘির বাজার থেকে 2 কিলোমিটার পূর্বে অবস্থিত। পূর্ব দিকে হাইওয়ে রাস্তার মাথায় সিএনজি করে মহামায়া লেক পর্যন্ত যেতে জনপ্রতি 15 টাকা করে ভাড়া লাগে। এখানে কোনো ধরনের সিন্ডিকেট নেই, এটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আপনারা মন মতো চাইলে 15 টাকা লোকাল খরচ দিয়েও যেতে পারবেন, আবার ফুল রিজার্ভ সিএনজি করে যেতে পারবেন, 60 টাকা খরচ লাগবে এই ক্ষেত্রে। ধুলের উত্তর পাশে যে পাহাড় পর্বতগুলো দেখতেছেন এগুলো হচ্ছে খাগড়াছড়ির পাহাড়ের নিদর্শন। সেখান থেকে মূলত খাগড়াছড়ি শুরু হয়। ঢাকা থেকে ফেনী হয়ে আপনারা চাইলে রেল সংযোগে আসতে পারেন এই মহামায়া লেকে। এই জন্য আপনাকে প্রথমত নামতে হবে মিরসরাইতে। জনপ্রতি 30 টাকার টিকিট কেটে আমরা মহামায়া ইকো পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। মজার বিষয় হচ্ছে টিকিটগুলো আমাদের কাছে এখন অক্ষত অবস্থায় আছে। ওনারা টিকিটগুলো কোনো কিছুই করেনি, আমরা আমাদের কাছে জমা রেখে দিয়েছিলাম। সর্বশেষ আমরা যখন মহামায়া ইকো পার্কে ঢুকেছি তখন হাতের বাম পাশে দেখলাম মহামায়া ইকো পার্কের তথ্য কেন্দ্র রয়েছে এবং বাম পাশে বিশাল সুবিশাল পর্বতমালাগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে আদিবাসীরা থাকে। আমরা সোজা এই রাস্তা ধরেই হেঁটে চললাম। এখান দিয়ে যদি আমরা যাই তাহলে 2 থেকে 3 মিনিট আমরা হাঁটলে সামনে দেখতে পাবো। এটি আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। এই রাস্তাটা সবচেয়ে সুন্দর, মনোরম পরিবেশ। সামনে যেতে যেতে আপনাদেরকে দেখাবো। রাস্তার দুপাশে আছে বাহারি রঙের গাছপালা এবং কি
নানান ফুল ফলের গাছে সমৃদ্ধ। যেহেতু এটি বন বিভাগের আন্ডারে, সুতরাং এখানে হরেক রকমের গাছ আছে। বন্য গাছ থেকে শুরু করে নানাবিধ ঔষধি গাছ, ফলমূল গাছ, সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন। সোজা যে রাস্তাটা আঁকাবাঁকা হয়ে গেছে, এই রাস্তাটা ধরে আমরা সোজা হেঁটে যাব এখন আমাদের গন্তব্যের দিকে। আমরা আছি আপনাদের সাথে, আপনারা কন্টিনিউ করুন আমাদের সাথে। এটা হচ্ছে যে কি, আমরা ইউরোপে কোনো জায়গা আছে এরকম একটা ম্যানগ্রোভ বন, মানে পুরো গাছে আপনার হচ্ছে সাদা। ভুলবশত আমি এগুলোকে ঝাউ গাছ বলে ফেলেছি। সত্যি বলতে এই গাছগুলো হচ্ছে রাবার ড্যাম গাছ, যেখান থেকে রাবার সংগ্রহ করা হয়, এবং কি এই রাবার ড্যাম গাছগুলো এই বাগানে অসংখ্যভাবে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। বিশেষ করে যে লেকগুলা আছে, ছোট ছোট দ্বীপগুলো, ওই দ্বীপগুলোর মাঝখানে এই গাছগুলো তারা এখানেই লালন পালন করে উৎপাদন করে। মহামায়া লেকের উপরের ভাগে ওঠার সময় আমরা আমাদের কিছু স্মৃতি এখানে ক্যাপচার করেছি, এবং এই রাবার বাগান সম্পর্কে আমরা যতটুকু আমাদের আশপাশের লোকের কাছ থেকে জানার চেষ্টা করছি। বলতে গেলে নাই, এখন ট্যুরিজম খুবই কম। আপনার ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে, আপনার খুব একটা সুন্দর মনে। আপনারা আমার এই ভিডিওটির মধ্যে কিছু নয়েজ পেয়েছেন, যেটা হচ্ছে ঝিঝি পোকা এবং অসংখ্য পাখি প্রজাতির ডাক বা কিচিরমিচির ডাক বলতে পারেন, যেটা আমাদের কাছে অসম্ভব ভালো লেগেছে। এই জন্য এখানে মূলত আমরা একটু দাঁড়িয়ে ঝিঝি পোকাদের এই ডাকগুলো আমরা শুনেছি। এটা আমাদের মনকে আরও প্রশান্তি দিয়েছে। আমরা ওঠার পরেই মহামায়া লেকের একদম প্রথম ভাগে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে সুন্দর কৃষ্ণচূড়া গাছটি, এবং এর পরবর্তীতে আমরা যখন মহামায়া লেকটি এক পলকে দেখলাম, পুরো পলকটা ঠিক এমন ছিল। জাস্ট ভিউটা আর ওয়েদারটা ছিল তখন একদম অসম্ভব সুন্দর। যদিও সারাদিন গরম ছিল প্রচণ্ড, বাট আমরা যখন দুপুর গড়িয়ে এলো তখন এইরকম একটা পরিবেশ আমরা দেখতে পেলাম। মহামায়া লেকের পুরো দ্বীপের ভিতর আমার কাছে এই অংশটুকু সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এবং মনোরঞ্জন লেগেছে এই দ্বীপটি। এখানে যতই তাকিয়ে থাকি ততই সবুজের প্রতি আমরা যেন হারিয়ে যাচ্ছি। বিশেষ করে এই জায়গা থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমাদের কাছে এত ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমরা এই জায়গাটাতে আধা ঘন্টার উপরে সময় ব্যয় করেছি, এবং এখানে সবচেয়ে নির্জন একটা পরিবেশ, যেখান থেকে খুব সহজেই পাখিদের কিচিরমিচির ডাক শোনা যায়, এবং শান্ত লেকটির শান্তভাবে পানির স্রোতগুলো বয়ে চলার যে একটা শব্দ, সেটি সত্যি না বলার মতো। এখান থেকে উঠছি, এই জায়গাটা থেকে। আমাদের হাতে পর্যাপ্ত সময় না থাকার কারণে আমরা ছুটে চলেছি আমাদের নিরবধি গন্তব্যের দিকে। আমরা পিছনে রেখে আসছি আমাদের সেই সব স্মৃতি, যে স্মৃতি আমরা হয়তো এখান থেকে যদি যাওয়ার পরে আমরা হয়তো আর পাবো না। এটা আমাদের জন্য স্মৃতি হয়ে থাকবে। আমরা কিন্তু দিন শেষে স্মৃতি পার করে আসছি। এসব এখন কেবলই মাত্র আমাদের জন্য স্মৃতি। মানুষ বাঁচে মূলত স্মৃতি নিয়ে। স্মৃতিকে আলিঙ্গন করে মানুষ এগিয়ে যায় তার সামনের কর্মব্যস্ততায়। যাই হোক, আমাদের এখন গন্তব্য হচ্ছে কাইকিং করা, তাই আমরা কাইকিংয়ের জন্য প্রস্তুতি নিয়ে অলরেডি কাইকিং করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি। এই শান্ত লেকের মধ্যে যদি কাইকিং করতে না পারি, তাহলে আমাদের এই যাত্রাটি পরিপূর্ণতা লাভ করবে না। চলুন ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কথা বলি এবং আপনাদেরকে দেখাই আমাদের এই যাত্রার অংশগুলো। মহামায়া লেকের বিশেষ আকর্ষণ হচ্ছে এটির স্বচ্ছ লেকের পানি, আঁকাবাঁকা লেক এবং সুপেয় ঝর্ণার পানি, আর হচ্ছে রাবার ড্যাম, যেগুলো পর্যটকদের আকৃষ্ট করতে বিন্দুমাত্র অবহেলা করবে না। এই পুরো হ্রদটি 3টি প্রধান এবং 5টি উপশাখায় বিভক্ত, অর্থাৎ এটি 3টি মূল শাখা রয়েছে এবং 5টি উপশাখায় আঁকাবাঁকা হয়ে বিভিন্ন স্তরে এটি এর নিজের গতিবেগ সৃষ্টি করেছে।
যদিও এটি কৃত্রিম, বাট হচ্ছে এটি প্রাকৃতিকগতভাবে বঙ্গোপসাগরের উপকূলীয় মোহনার সাথে যোগ দিয়েছে। দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের মূল ধারার যেটি রয়েছে সেটি হচ্ছে ঝর্ণা। আমরা ঝর্ণার খুব কাছে চলে এসেছি। একটু পরে আমরা ঝর্ণার দেখা পাবো এমনটি আশা করছি। এখানে সবুজ গাড়াই আস্তরণটি দেখতে পাচ্ছেন, এটি আসলে কিন্তু মাটি, কিন্তু এটি কিছু কিছু অংশে অনেকগুলো পাথর রয়েছে। আমরা জানি পাথর মূলত মাটি থেকে সৃষ্টি হয়। হাজার বছরের কষ্টের প্রতিঘাত সহ্য করতে করতে একটা সময় এই মাটিগুলো পাথরে রূপান্তর হয়। লেকের এক প্রান্তে এসে আমরা আমাদের নৌকাটি দাঁড় করালাম এবং এখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটতে হবে ঝর্ণা ধরার জন্য। আমরা নেমেই ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। মাটিগুলো কি সুন্দর মাটি, বাহ! এগুলো যদি আর এভাবে থাকে, যেমন অলরেডি দেখেন এখানে পাথরের অংশ বিশেষ ধরা দিয়েছে, মাটি আস্তে আস্তে পাথর হয়ে যায়। অবশেষে আমরা ঝর্ণার দেখা পেলাম। ঝর্ণায় যদিও পানি নেই, তাও আমরা সন্তুষ্ট, কারণ এত দূরে আসার মূল কারণ জাস্ট হচ্ছে মনে হয় এরকম নিরিবিলি পরিবেশে কেউ মনে হয় না যে একদম মানে একা কেউ নাই, আর এমন অবস্থায় কেউ আসতে পারছে। চিন্তা করেন আমরা দুজন এখানে একটা ওয়াও, ঝর্ণার পানি খাচ্ছে। ঠিক আছে, যদি এটা কোনো একটা ব্র্যান্ডের, বাট আমরা এখন পানিতে পড়েছি। দেখো আমার হচ্ছে এগুলো কি সিমেন্ট দিয়ে আস্তর করে আস্তার করে না? কিন্তু আসলে এগুলো মাটি থেকে এরকম হয়েছে। আমার যেতে মন চাচ্ছে না, এত ভালো লাগতেছে এখানে। সাধারণ মেয়ে না? একটা অ্যাডভেঞ্চার হবে, এখান দিয়ে যাবো, এখান দিয়ে আরেকটা অ্যাডভেঞ্চার। আসো, আমরা এখন অ্যাডভেঞ্চারের উপর অ্যাডভেঞ্চার আছি। এখান থেকে আপনাদেরকে ঝর্ণাটা একটু দেখাই। জাস্ট এই হচ্ছে ঝর্ণা, এটা হচ্ছে ঝর্ণার পানি এখান দিয়ে পড়ে। যদি পানি এখন আর দেখা যাচ্ছে না, আমরা চলে যাচ্ছি চিরবিদায় ঝর্ণা। কখনো দেখা হবে তোমার সাথে, আবার চলে যাচ্ছি। এখানে নৌকা, আর এখানে হচ্ছে এটার পিছনে হচ্ছে ঝর্ণা। মানে জীবনটা অন্যরকম একটা অনুভূতি। আমরা এখন এখানে বসে দুপুরে লাঞ্চ বলতে পারেন, বা এখন তো একটু খাবার, হ্যাঁ দেখেন দুপুরে পাচ্ছি, দুপুর 1টা। আমরা এখন এখানে বসে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো, কারণ বাইরে আবার খাবার ঝামেলা। যেহেতু আমরা ঝর্ণা থেকে পানি নিচ্ছি, তো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এখানে। হ্যাঁ অবশ্যই। বাসা থেকে জাস্ট এরকম একটা নুডলস নিয়ে আসছি, আর সাথে কিছু চিপস টিপস নিয়েছিলাম। জাস্ট এগুলো কিছু খাইছি, আরও কিছু আছে। কেন আর বেশি কিছু লাগে না, আমরা ওনার সাথে সহ শেয়ার করবো এটা। দেখা যাক, এরকম একটা পরিবেশে কেউ নাই, নির্জন, শুধু আমি আর হচ্ছে আমার সহধর্মিণী বসে আমরা হচ্ছে ভোজন বিলাস করব লেকের মাঝখানে। ভোজন বিলাস চলবে লেকের মাঝখানে। জাস্ট ওয়াও, এরকম একটা জায়গা মানে বসে হচ্ছে আপনার খাওয়া দাওয়া, হাত কাঁপতেছে। হচ্ছে যে কি আপনার এখানে একটা জাস্ট সেইরকম আশা করি অনেক ভালো লাগছে আপনাদের সবার। ভেলা গড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসার আগ মুহূর্ত, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ওপারে চলে গিয়ে বাসায় চলে যাব। তাই আমরা সময় না বাড়িয়ে আজকে শেষ করছি এই পর্যন্ত। যাওয়ার আগে আপনাদেরকে আমরা জাস্ট একটু ইনফরমেশন দিয়ে দিই। আমি এখানে আপনাকে জনপ্রতি হিসাব দিচ্ছি। ফেনী থেকে আসতে আপনারা দেখেছেন বাসে করে 70 টাকা ভাড়া লেগেছে। জনপ্রতি ঠাকুরদিঘি বাজার থেকে, অর্থাৎ মহামায়া রাস্তার মাথা থেকে মহামায়া লেক অবধি 15 টাকা করে জনপ্রতি। টিকিট কাটা হচ্ছে 30 টাকা করে।
তাহলে আমাদের মোট খরচ হয়েছে 115 টাকা করে। এখানে কাইকিংয়ের জন্য অনেকগুলো ছোটো বড়ো বোট রয়েছে, আপনারা চাইলে 300 টাকার এই বোটটাও নিতে পারেন। এগুলো হচ্ছে 2 জন করে চালাতে পারবেন, তাহলে আপনাদের একজনের ভাগে আসবে 150 টাকা করে। আপনারা যদি বড় বোটগুলো ভাড়া নেন, যেখানে 10-15 জন উঠা যাবে, ওগুলো একটা হচ্ছে ঘন্টায় 1000 থেকে 1500 টাকার মতো করে, সিজন আনসিজন এগুলোর দাম উঠানামা করে। আপনারা যদি ওগুলোও যদি নিতে পারেন, তাহলে আপনাদের জন প্রতি হচ্ছে 100 টাকা করে আসবে যদি আপনারা গ্রুপে আসেন। তাহলে আপনাদের সব মিলে 250 থেকে 300 টাকার ভিতর এই জার্নিটা হয়ে যাবে। যাওয়ার সময় রিটার্নটা আপনার হিসেব করে নেবেন কত টাকা আসছে। আই হোপ টোটাল 500 টাকার ভিতরে আপনাদের সুন্দর একটা জার্নি হবে যারা আপনারা ফেনী থেকে আসতে চাচ্ছেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো প্লেসে নতুন একটা মুহূর্ত নিয়ে, নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।